আগে পড়াশোনাটা শেষ করো, তারপরে রাজনীতি করতে আসো। আমাদের ছাত্র বন্ধুরা ক্ষমতার লোভে পড়ে তারা একটা ফাঁদে পড়ে গেছে। আপনারা যে ফাঁদে পা দিয়েছেন, আপনারা একটা আর্টিফিশিয়াল জগতে প্রবেশ করেছেন। 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ওইখানেই কবর। নিরাপদ সড়ক আন্দোলন করেছেন, ভ্যাট বিরোধী আন্দোলন করেছেন, 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলন করেছেন। এই জায়গা সবাই সম্মিলিতভাবে ন্যাচারালি আমরা বাংলাদেশের মানুষের জন্য একটা শক্তি হয়ে দাঁড়াই। আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন, রাষ্ট্র কাঠামোর সংস্কার, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, বেকারত্বের সমস্যার সমাধান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে রাষ্ট্র প্রতিষ্ঠা, ভারসাম্যপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠান আমরা একসাথে কাজ করি। কিন্তু আপনারা যে ফাঁদে পা দিয়েছেন, আপনারা একটা আর্টিফিশিয়াল জগতে প্রবেশ করেছেন। সেই জগৎটা যখন ভেঙে যাবে, ভেঙে পড়বে, তখন আপনারা কোথায় যাবেন? আমি খুব কঠিন কয়েকটা কথা বলবো। আপনারা তো সাংবাদিক ভাইয়েরা মাঝে মাঝে আসেন, আমি কিছু কথা বলি এবং দেখেন যে 20 দিন 25 দিন 1 মাস পরে সেগুলোই হচ্ছে। আজকে কিছু কঠিন কথা বলবো, দেখবেন সামনে তাই হবে। আমাদের ছাত্র বন্ধুরা ক্ষমতার লোভে পড়ে তারা একটা ফাঁদে পড়ে গেছে। আমরা বারবার চেয়েছিলাম যে তারুণ্যের যে জোয়ার 18 থেকে 24, আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করব। আমরা সিনিয়র হিসেবে আমরা সেটা দায়িত্বটা ফিল করেছি। কিন্তু আমরা বারবার যে জিনিসটা দেখেছি যে ওনাদের প্রবণতা হচ্ছে সবাইকে বাদ দিয়ে কেবলমাত্র রাজনৈতিক স্টেকটা তাদের নিয়ন্ত্রণে থাকবে। তারাই সবকিছু করবে, এইভাবে করে যে তাদের একটা প্রবণতা। এবং এই প্রবণতার জায়গা থেকে এখন যে পরিস্থিতিটা দেখতেছেন, এই পরিস্থিতি কিন্তু আর অল্প কিছুদিনের ভিতরেই একটা বাস্ট আউট হবে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে তাদের অনার্স অনেকেরই শেষ হয় নাই, বা অনার্স মাত্র শেষ হয়েছে, কেউ মাস্টার্সে পড়াশোনা করে, বেশিরভাগই কিন্তু নাগরিক কমিটির এই একটা ফেজ। তাদের তো ওই যে আমি দেখেছিলাম যে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই, উনি একটা কথা বলেছিলেন যে তোমরা বিশ্ববিদ্যালয় কলেজে যাও, অনার্স মাস্টার্স কমপ্লিট করো, আগে পড়াশোনাটা শেষ করো, তারপরে রাজনীতি করতে আসো। উনি কিন্তু কথাটা ঠিক বলেছেন। হ্যাঁ, একটা বিশেষ পরিস্থিতিতে আমাদের কিছু ছাত্র বন্ধুরা উপদেষ্টা হয়েছে, তাদেরও মনে রাখতে হবে যে এটা একটা স্পেশাল সিচুয়েশন, অ্যাবনর্মাল সিচুয়েশনের কারণে আপনারা এখানে গেছেন। কিন্তু ফর্মালি আপনারা ওই জায়গায় ডিজার্ভ করেন না। কিন্তু ফর্মালি আপনারা ওইখানে কিন্তু ডিজাইন হয়ে যান নাই, এবং এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনাদেরকে ওইখানে যাইতে হলে আবার সেইভাবে করে সেখানে যাইতে হবে। এখন আমাদের এই ছাত্র বন্ধুরা অনেকেই হয়তো রোমান্টিসিজমের ভিতরে ভাসতেছে, অনেকেই হয়তো ইউটোপিয়ার ভিতরে ভাসতেছে, কাল্পনিক জগতের ভিতরে, যে হ্যাঁ আমরা এইভাবে করে করে এইভাবে সবকিছু হয়ে যাবে। আর আমি যে কথাটা বলতেছিলাম যে তারা ফাঁদে পড়েছে কেন, আমি আবার টানলাম যে আমরা একসাথে কাজ করতে চেয়েছিলাম। এই দুইটা প্রসঙ্গটা মিলাই, তাদেরকে ক্ষমতার লোভে ফেলে তাদেরকে অন্য সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ঠিক আছে, তোমরাও তো ক্ষমতায় যাইতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা রাজনৈতিক দল গঠন করো, তোমাদেরকে যত সহযোগিতা করা দরকার আমরা করব। এবং যারা তাদের হাতে এই আপনার লাঠিটা তুলে দিছে বা অস্ত্রটা তুলে দিছে, তোমরা আগাও, তারা ঠিকই জানে যে এরা যখন এককভাবে এই ক্ষমতায় এসে বসে ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক দলের জন্য আগাবে, তখন অন্যান্য রাজনৈতিক দল বা তারুণ্যের অন্যান্য শক্তি তাদের প্রতিদ্বন্দ্বী হবে। এবং তারা এটাও জানে যে তারুণ্য নির্ভর এখন যে শক্তি 18 থেকে 24, তাদের মোটা থেকে দুইটা অংশ আছে। একটা এই গণ অধিকার পরিষদ, ছাত্র এই অধিকার পরিষদে, আর একটা নাগরিক কমিটির ওই লাইনে আছে। তো এরা যদি এক হয়ে যায়, তাহলে এরা আবার পুরো ফুল প্যাকেজ ম্যাচিউর হয়ে যাবে। তাহলে এদেরকে বিভাজিত রাখতে হবে, এদেরকে বিভাজিত রেখে একজনের পিছনে আরেকজনকে লাগাই দিতে হবে। তাহলে কি হবে? তাহলে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ওইখানেই কবর। এরপরে কি করো? দ্রুত ইলেকশন দাও, ইলেকশনে আবার আওয়ামী লীগকে কাম ব্যাক করে নিয়ে আসো। কি হইলো এই কয়দিনে? সব ভ্যানিশ। তো এই যে চক্র, এই চক্রের ফাঁদে পড়েছে কারা? আমাদের এই যে ছাত্র বন্ধুরা আছে, তারা এই চক্রের ফাঁদে ফেলেছে। তারা কিন্তু বুঝতেছে না তারা আসলে কি করতেছে। তাদেরকে যে গাছে তুলে দিছে, এখন যে ওইখান থেকে মই হুট করে পিছন থেকে টানটা দিয়ে দিলেই তারা কোথায় যাবে? দেখেন, গতকালকের প্রোগ্রামটা হলো, অনেকেই বলতেছে যে এত টাকার উৎস কোথায়। আমি তাদের টাকার উৎস নিয়ে প্রশ্ন করবো না। রাজনীতি করলে টাকার উৎস হয়, কোথা থেকে টাকা আনছেন সেটা আমি জিজ্ঞেস করবো না। কিন্তু মনে করেন যে কালকে হঠাৎ করে যে বিশেষ উৎসগুলো থেকে আপনাদের টাকা এসেছে, সেই উৎসগুলো থেকে টাকা আসা বন্ধ হয়ে গেল, এরপর আপনারা কি করবেন? যে বিশেষ রাষ্ট্রীয় সহযোগিতাগুলো পেয়েছেন, ডিসি সাহেবের কাছে চিঠি যে হ্যাঁ বাস পাঠাইতে হবে, খাবার দিতে হবে, বিভিন্ন জায়গায় পরিবহন মালিক এই সেই বিভিন্ন জায়গায় আপনাদেরকে যে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করে যে প্রোগ্রামটা করাইছে, ধরেন আগামীকালকে সকালে হঠাৎ করে ঘুমতে করে দেখলেন রাষ্ট্রীয় সহযোগিতা আপনাদের জন্য বন্ধ, আপনারা কি করবেন? তখন তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। কান্নাকাটি শুরু হবে না?
আমরা এও খবর পাইছি, যেটা আমি বিশ্বাস করতে চাই না, যে আমাদের ছাত্র বন্ধুরা নাকি এই মানে পূর্ব সতর্কতাটা ধরে রেখে ওনারা অনেক জায়গায় নাকি মানে বিভিন্ন ইনভেস্ট আছে। আওয়ামী লীগের তো ভাই বিভিন্ন জায়গায় ইনভেস্ট আছে। এখন আওয়ামী লীগ খাইতে পারতেছে, টাকা তো আছে। এখন দেখবেন যে কি এদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, বিদেশের অ্যাকাউন্ট কদিন পরে ফ্রিজ হয়ে যাবে, দেশে টাকা পয়সা আছে কোন খাটের তলে মাটির নিচে ওটা বের করতে পারতেছে না। এখন আমাদের ছাত্র বন্ধুদের কাছে আমি ওইভাবে কথাটা বলবো না, কিন্তু রাজনীতির হিসেবে মানে বিষয়টা আসে আর কি। নূর ভাই কিন্তু করে বলছিল দল প্রতিষ্ঠা, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আত্মপ্রকাশ করেছে, আমরা এত বড় অনুষ্ঠান কখনো করতে পারিনি, আগে বলছিল। কিন্তু তারা শুরুতে এত সেই জায়গা থেকে যে ওনারাও যদি মনে করে যে শালার সামনে তো টাকা পয়সার ক্রাইসিস হইতে পারে, তাহলে আমরা কাজ করি বিভিন্ন দেশে, আমরা বিভিন্ন জায়গায় টাকা পয়সাগুলো জমা করে রাখি। তো হয়তো রাখলেন, ঠিক আছে, কিন্তু পরের দিন যদি দেখেন যে আপনার ক্ষমতায় নাই, উপদেষ্টার কেউ ক্ষমতায় নাই, এই টাকা আপনাদের কে আইনে দিবে?